নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শোতে। একেবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শো শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলে নিতে চাই। আপনাদের বাস্তু উপকরণের যে সকল সম্ভার আপনাদের প্রয়োজন তা সবই আপনারা পেয়ে যাবেন দুর্গাচমনি স্থিত বিপণী বিতানের বিপরীতে দুর্গা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে আমাদের বাস্তু উপকরণের শোরুমে। তবে আর দেরি নয়, টিভিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজই চলে আসুন আমাদের শোরুমে। তো দর্শক শ্রোতা বন্ধুরা, এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের যে অতিথি, ওনার সাথে শ্রীমতী সোনালী মিশ্র মহোদয়া। নমস্কার ম্যাডাম, আপনাকে একেবি টিভির এই অ্যাস্ট্রোলজিক্যাল শোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমি সোজাসুজি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। আপনি আজকে মানে কি নিয়ে কথা বলতে চান? অ্যাস্ট্রোলজির তো অনেকগুলি বিষয় আছে, তো কোন মানে ব্যাপারটা নিয়ে আপনি কথা বলতে চান? আচ্ছা, আজকে আমি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি জ্যোতিষীয় তত্ত্ব কিছু তুলে রাখতে চাইবো সবার সামনে। বিশেষ করে জনজীবনে, সোসাইটিতে, সমাজে সচরাচর যেই সিম্পল কথাগুলি প্রচলিত, কথাগুলা জ্যোতিষবিদ্যা নিয়ে, ওইগুলা নিয়েই আমি একটু কোনো যা ভুল ভ্রান্তি আছে বা কোনো ধরনের তথ্য ক্লিয়ারিফিকেশন করা, এইসব নিয়ে আমি সামান্য কিছু কথা রাখতে চাইবো। আচ্ছা, তো আপনি বললেন যে জনজীবনে জ্যোতিষীদের যে মানে ধ্যান ধারণা আছে তা নিয়ে আপনি কথা বলতে চান। তো এই ব্যাপারে জনজীবন যখন বললেন তখন আমার মনে একটা প্রশ্ন এসেই পড়লো। প্রশ্নটা হচ্ছে এই, আমাদের জীবনে মানে আমাদের মানুষদের জীবনে জ্যোতিষবিদ্যাটা, হ্যাঁ, জ্যোতিষবিদ্যাটা কতটুকু লাভবান বা কতটুকু ফলপ্রসূ, এ ব্যাপারে আপনি একটু খুবই বলবেন। সুন্দর প্রশ্ন হ্যাঁ, করেছেন আপনি। আসলে এই জ্যোতিষ বিদ্যা যেটা, এটা একটা বৈদিক যে জ্ঞান পরম্পরা, তার একটা প্রাচীন অঙ্গ। হ্যাঁ, তো এটাতে কিন্তু আমাদের যে বেদাঙ্গের যে 6টি শাখা, তারই একটি শাখা এই জ্যোতিষ বিদ্যা। এই জ্যোতিষবিদ্যার আসল মূল যে মানে রচনা করার ঋষিমুনিদের যে মূল কারণ ছিল, এটার সাহায্যে ওনারা তখন পূজা পার্বণ বা কোনো ধর্মীয় অনুষ্ঠান, তারপর অনেক অনেক যজ্ঞ, তারপর অনেক এরকম কাজ প্রয়োজন পড়তো ওনাদের, যেটাতে শুভ সময়ে নির্বাচন করা খুব প্রয়োজনীয় ছিল বা অতি আবশ্যক ছিল। তখন ওনারা এটা দিয়ে ওটা বিবেচনা করা হতো। তারপর আস্তে আস্তে করে এটা আরো ডেভেলপ হতে লাগলো। মানুষের জন্মের সময় আকাশের মধ্যে যে গ্রহ, নক্ষত্র, তারা, এদের অবস্থান অনুযায়ী ওর বিচার করা, তারপর ওগুলা নিয়ে গবেষণা করা, যে আগাম যে ঘটনাগুলা ঘটতে চলেছে ওইটার নিয়ে আগাম কি সচেতনতা করা যায় বা কি ঘটছে গবেষণা করা, এইসব অ্যাস্ট্রোলজিতেই মানে ইনক্লুড হয়ে পড়ে। আস্তে আস্তে নানান রকমের জ্ঞানী, অনেক স্কলার্স, তারপরে ঋষিমুনিরা এসেছেন, এই অ্যাস্ট্রোলজি বিষয় নিয়ে অনেক গবেষণা করেছেন, নতুন অনেক সূত্র আমাদের কাছে দিয়ে গেছেন, যেগুলা দিয়ে আজকে এই আমাদের জনজীবনে অ্যাস্ট্রোলজিটাকে অনেক ইম্পর্টেন্ট কাজের মধ্যে উপযোগী বলে গণ্য করা যায়। যেরকম এখনকার দিনে আমরা অনেক স্টুডেন্টরা আছি, অনেক স্টাডি লাইনেও কি নিয়ে পড়বো, কি নিয়ে পড়লে ভালো হবে, আমি যে লাইনটা নিয়ে পড়তে যাচ্ছি সেটা কি মানে আমার জন্য কি উচিত, কেরিয়ার আছে কিনা এই লাইনে। তারপর পড়াশোনা শেষ হতেই আরেকটা সমস্যা, যে আমি যে লাইনটা নিয়ে পড়েছি সেটা নিয়ে কি আমি জব কি সেম এরকম পাবো, কেরিয়ারের কি হবে। তো এইরকম যে সমস্যাগুলা, সময় নষ্ট না করে কিন্তু ভালো পথ নির্দেশক হিসাবে একজন জ্যোতিষ লোকটা সমস্যাগুলা সমাধান করে দিতে পারে। সময় থাকতে অনেক পথ প্রদর্শন করে ওনার কি করলে পরে ওনার সঠিক মানে লাইফটার সাথে স্যুট করবে, ওইটা কুষ্টি দেখে বিবেচনা করে বলে দিতে পারে। তো অ্যাস্ট্রোলজি বিষয়টা আসলে আমাদের সাধারণ জনজীবনে এটা মানে খুবই কাজে লাগানো যায়। আচ্ছা, বেশ সুন্দর একটি উত্তর পেলাম আপনার কাছ থেকে।
তো এবার আমি আপনার কাছে জানতে চাইবো, আপনারা মানে যারা জ্যোতিষী আছেন বা অ্যাস্ট্রোলজার যারা আছেন, ওদের কাছে যখনই কোনো প্রশ্ন আমরা জানতে চাই যে এটা কি হবে কি হ্যাঁ, হবে না বা সেই বিষয়, তখনই ওনারা বলেন যে আপনার জন্ম তারিখ বলুন, জন্মের মানে টাইম বলুন, কোথায় জন্ম সেটা বলুন। তো এত কিছুর কি প্রয়োজন? হ্যাঁ, ভালো প্রশ্ন। হ্যাঁ। আসলে আমরা যখন কোনো জাতক বা জাতিকা বলে আমি উল্লেখ করছি যখন কোনো মেয়ে বা ছেলেকে দেখি, ছেলে জাতক, মেয়ে জাতিকা। তো তখন আমরা জন্ম কুষ্টি যেটা বের করি, সেটা আসলে ওনার যে টাইম জন্মের থাকবে, টাইম, ডেট আর কোন জায়গাতে জন্মগ্রহণ করেছেন ওইটার উপর ভিত্তি করেই হবে। কেননা এই আ উনার যে টাইম, তারিখটা জন্ম উনি গ্রহণ করেছেন ওই তারিখে আকাশে গ্রহগুলার কিরকম পরিস্থিতি ছিল, কোন রাশিতে কোন গ্রহ ছিল, আর কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করে যাচ্ছিল, এইটা দেখা হয়। তারপর যেটা উনার টাইমিংটা, আমরা এখন যে আমরা বসে কথা বলছি, এখনো কিন্তু আমাদের পূর্ব দিগন্তে কিন্তু একটা রাশি অতিক্রম করে যাচ্ছে। আমাদের পৃথিবী, আমাদের আর্থ, এটার শেপ এরকম যে সবকিছু পূব দিক থেকেই কিন্তু উদয় হতে থাকে। ঠিক আছে? এইটাতে এরকম হতে পারে যে সিজনাল ওয়াইজ আমরা যে সূর্য দেখি পূব দিক থেকে উদয় হচ্ছে, সিজনাল ওয়াইজ ওইটা আমরা একটু ঈশান কোণ দিকে একটু হেলে দেখতে পারি, হেলে উদয় হয়েছে। কিন্তু মেইনলি থাকবে পূব দিকে। তো আমরা ভাবতে পারি যে পূব দিকে একটা জানালা, ওই জানালা দিয়ে দেখছি আমরা সবকিছু উদয় হচ্ছে। ওইটাতে রাশি, চন্দ্র, রবি সবকিছু, নক্ষত্র। তো ওই একজন মানুষের যখন জন্ম হয় তখন ওই টাইমটাতে পূব দিকে কোন রাশিটা উদয় হচ্ছিল ওইটা আমরা জন্মকুণ্ডলিতে কাউন্টিং এর সময় প্রথম পয়েন্ট বলে ধরি। তো উনি যদি যেকোনো লোককুষ্টি দেখাবার সময় যদি সঠিক টাইমটা বলে দেন, তাহলে কিন্তু আমরা ওই যে উনার জন্মের সময় গণনা করে বের করব যে পূব দিকে কোন রাশিটা উদীয়মান ছিল, ওইটাই উনার আমাদের কাউন্টিং এর প্রথম পয়েন্ট পড়বে। যদি এটাতে মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, তাইলে কিন্তু গণনা সঠিক পড়বে না। এই জন্য এটা জরুরি। আর স্থান যেটা আসলে আমাদের যে লঙ্গিটিউড, ল্যাটিটিউড, এটার কারণে কিন্তু ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে আহ, সব জায়গাতেই কিন্তু একই টাইমের মধ্যে আকাশের মধ্যে নানান রকমের পূর্ব দিকে নানান নানান রাশি থাকতে পারে, নানান রাশি উদয় হতে পারে। এখন আমাদের আগরতলাতে একজন জন্ম হবে যে টাইমে, সেম টাইমে যদি কেউ আমেরিকাতে জন্ম হয়, তাইলে কিন্তু আবার কুষ্টি চেঞ্জ হয়ে যাবে। কেননা ওই যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ওইটার হিসাবেই কিন্তু এই কুষ্টিটা বেরিয়ে আসবে। তো সেই কারণে অনেকে এরকম হয় যে অনেক দূর থেকে চলে আসে, জ্যোতিষের কাছে গিয়ে কিছু জানতে চায় ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সঠিক কোনো ধরনের তথ্য থাকে না। বিশেষ করে জন্মের তারিখ বা তারিখটা থাকলে পরেও টাইমটা কিন্তু আরো গভীরে যাওয়ার জন্য আমাদের কাছে একটা পন্থা। যদি টাইম সঠিক না হয়, আমাদের জন্য এটা কঠিন হয়ে পড়ে। আর পুষ্টি যেটা বেরিয়ে আসবে সেটা অ্যাকুরেট না হওয়ার কারণে আমরাও আসলে ওটা বলে সেরকম শান্তি পাই না। কারণ আমরা সব অ্যাস্ট্রোলজার্সরা চাই যে যে আমাদের কাছে এসেছেন উনি যেন সুন্দর করে আমাদের কাছ থেকে ভালো প্রেডিকশন বা ভালো গাইডেন্স পেতে পারে। তো এর জন্য টাইমটা, স্থান আর ডেট, এটা খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য। খুব সুন্দর উত্তর দিয়েছেন। এই যে স্থান এবং ডেট আর টাইম, এই তিনটা ব্যাপার নিয়ে আপনি যেহেতু এতক্ষণ আলোচনা করলেন, তো এই ব্যাপারে আমার একটা মানে কৌতূহল থাকবে। কৌতূহলটা হচ্ছে এই, যেমন ধরুন আমরা জানি একটা কথা যে জন্ম মৃত্যু বিয়ে তিন ভগবান নিয়ে। হ্যাঁ। একদম। হ্যাঁ। তো এতদিন মানে সায়েন্স যখন এত মানে উন্নত ছিল না, তখন বেশিরভাগই নর্মাল ডেলিভারি হতো, মানে যে কখন জন্ম হবে ঠিক সেই মুহূর্তটা আমরা জানতাম না। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু এখন কি হচ্ছে, সিজার সিজার হচ্ছে। তো সিজার হওয়ার ফলে কি হচ্ছে, ডাক্তারবাবুরা বলেই দিচ্ছেন আগে থেকে যে এই মানে এই কয়েকটা ডেট আছে, আমার টাইম আছে, সিজার করতে পারেন। তো দেখা যাচ্ছে কি সবাই বাড়িতে গিয়ে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, পুরোহিতকে দেখিয়ে একদম সুন্দর টাইমে সিজার করাচ্ছে। তো আমার প্রশ্ন যেটা থাকবে, একই টাইমে হয়তো দেখা গেল 5টা বাচ্চাকে সিজার করানো হলো, কিন্তু 5 জনের ভাগ্য কেন 5 রকমের হচ্ছে? আচ্ছা, আলাদা আলাদা হ্যাঁ, কেন, হ্যাঁ। তাই তো? আসলে এটাতে কি হয়, আমরা ভাবি যে আমরা প্ল্যান করেছি, আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্ল্যান করে ওই টাইমে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করেছি, হ্যাঁ, হ্যাঁ, পৃথিবীতে এনেছি। হ্যাঁ। কিন্তু
মানে যে ভাগ্যের নির্মাতা, যে ভগবান, উনি কিন্তু আগে থেকে এটা লিখে দিয়েছেন যে এই বাচ্চার জন্ম কিন্তু এই টাইমে হবে। এখন ওইটা আমাদের দ্বারা আমরা প্ল্যান করে করিয়েছি, আমরা ভাবতে পারি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তো ওই হিসেবে কিন্তু ওইটাকে আমরা ধরবো। আর স্বয়ং যদি ডাক্তারের যদি ঘরেও যদি এরকম থাকে যে ডাক্তার প্ল্যান করে নিজে থেকে, জ্যোতিষের কোনো হাত নেই, করিয়েছে, ওইটাও কিন্তু ওর ভাগ্যে ছিল ওই টাইমটাতে ও জন্মগ্রহণ করবে। আর ওর যে কুষ্টিটা ওইটাতে প্ল্যানেট পজিশন গুলা ওইরকম আসবে। হ্যাঁ, তারপর এবার এই যে 5টা বাচ্চা একই টাইমের মধ্যে জন্মগ্রহণ করেছে। আর আলাদা আলাদা ভাগ্য কেন? কারণ স্থান কাল পাত্র হিসেবে কিন্তু সবটা রেজাল্ট পাল্টে যাবে। আর একজন যেরকম রাজার ঘরে সেম টাইমে একজন রাজার ঘরে জন্ম হয়েছে, আর একজন একজন খুবই গরিব দরিদ্র কৃষকের ঘরে। সেম টাইম, সেম ওদের প্রগতি বা উন্নতির টাইমই কিন্তু সেম মিলবে, কিন্তু ওর জিরো থেকে শুরু, তো ওর এজন্য হতে পারে যখন ভূমি বা কোনো কিছু প্রাপ্ত করার, তখন আগে বাবা যে ক্ষেতে কাজ করছিলেন এখন আরেকটা ক্ষেত কিনতে পারলাম, এটা ওর জন্য উন্নতি। আবার আরেকটা হতে পারে যে ও রাজার ছেলে, ও ও আরেকটা রাজ্য জয় করে নিয়েছে। তো ওই লেভেলে কিন্তু উন্নত হয়ে ভাগ্যটা আলাদা আলাদা ভাবে পাচ্ছে, কিন্তু অলমোস্ট সেম সেম টাইম থাকে বা সেম সেম ঘটনা মিলে মিলে মানে অনেকগুলা দেখা যায়। কিন্তু তারপরেও আরেকটা ব্যাপার আছে, যমজ বাচ্চা বা একসাথে যে এক টাইমের মধ্যে যে বাচ্চাগুলা জন্ম হয়, আমরা যদি গ্রহগতভাবে বিচার করি এক ঘরের বাচ্চাই দুটা ভাগ্য। ওইটাতে আমরা দেখি যে গ্রহগুলা, যেটাকে চোখে আমরা দেখি, ওইটাতে আরো ইন্টারনালি যখন আমরা যাই সূক্ষ্মভাবে একদম ছোট সেকেন্ডে সেকেন্ডেও কিন্তু পরিবর্তন হয়ে যায় গ্রহের অধিপতি, নক্ষত্রের অধিপতি। ওইটা দিয়ে কিন্তু অনেক তফাৎ দেখা যায় দুজনের ইয়ের মধ্যে, কেরিয়ারের মধ্যে, পড়াশোনার মধ্যে। তো এটাই রিজন থাকে, আচ্ছা আচ্ছা। সবার ভাগ্য আলাদাই থাকে। ঠিক আছে, আমরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আপনার কাছ থেকে। আরো কথা বলবো আপনার সাথে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। তো ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে। আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আপনাদের বাস্তু উপকরণের যে সকল প্রয়োজনীয় সম্ভার বা জিনিস আপনাদের প্রয়োজন, তা সব আপনারা পেয়ে যাবেন দুর্গাচুমনি স্থিত বিপণী বিতানের বিপরীতে দুর্গা অ্যাপার্টমেন্টে গ্রাউন্ড ফ্লোরে আমাদের শোরুমে। তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে। তো ম্যাডাম, যেহেতু বাস্তু উপকরণের কথাই বললাম, তো এ ব্যাপারে একটু ছোট্ট প্রশ্ন থাকবে আমার। এই বাস্তু উপকরণটা আমাদের জীবনের জন্য, আমাদের লাইফের জন্য বা ভালোর জন্য কতটুকু প্রয়োজনীয়? হ্যাঁ, অবশ্যই। এবার অনেক সময় দেখা যায় আমরা নিজের নতুন কোনো ঘর বাড়ি নির্মাণ করলাম। এখন তো প্রচলন আছে যে ফ্ল্যাট ক্রয় করে সবাই ফ্ল্যাটে থাকতে এবার পছন্দ করছেন। একটা খুবই কমফোর্টেবল লাইফ হয় ওইটাতে। তো এসবে কি হয় আমরা জানি না কোন কোন দিকে ডাইরেকশনে কিরকম কি বিল্ড করতে হয়, কোন দিকে কি ভুল করে নেই। তো এরকম অনেকগুলা ডাইরেকশন আছে, ওই ডাইরেকশন থেকে কিন্তু খুবই পজিটিভ এনার্জি দেয়, যে এনার্জি গুলো আমাদেরকে লাইফে অগ্রগতি দেয় বা একটা আমাদের মধ্যে এনার্জি দেয়, যেটা মানে আমরা একটা কাজের দিকে খুব মানে এখনই করতে হবে কাজটা, আমরা ফোকাস রাখছি এরকম। আবার ওই এরকমও কিছু ডাইরেকশন আছে, যে ডাইরেকশন গুলা যেমন ঈশান কোণ, এই ডাইরেকশন গুলা যদি ডিস্টার্ব থাকে বা কোনো কারণে যদি ওইটা ড্যামেজ থাকে, ঘরের মধ্যে যে বয়স্করা আছেন
দেখবেন যে ওনারা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন, বা ঘরের মধ্যে যারা বসবাস করছেন, বিশেষ করে যে ঘরের কর্তা একটা সঠিক ডিসিশন নিতে পারবেন না, কারণ ঈশান কোণ ওইটা বৃহস্পতির কোণা। তো ওই কোণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো কারণে, ঘরের কর্তা কিন্তু সঠিক ডিসিশন নিতে পারে না। এরকম ভাবে আমাদের ঘর বাড়ি নির্মাণের মধ্যে যে আমরা বাউন্ডারি গুলা যে করি, ওয়াল গুলা দেই, ওইটাতেও কিন্তু বাস্তুর কিন্তু কিছু নিয়ম কানুন আছে, কিন্তু কোন দিকে কত ইঞ্চি উঁচা করতে হয়, কোন দিকে ডাউন করতে হয়, এরকম অনেক কিছুই থাকে। কিন্তু দেখা যায় যে আমরা সেইগুলা সবগুলা করে উঠতে পারি না। অনেক সমস্যা থাকতে পারে, বা আমরা করে নিয়েছি বাড়ি কিন্তু আগে থেকে প্রস্তুত ছিলাম না। ওই সময় কিন্তু আমরা বাস্তু উপকরণের এই জিনিসগুলোর সাহায্যে কিন্তু আমাদের বাস্তু দোষ যেগুলা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে বা রুমের ভিতরে, সবগুলো কিন্তু আমরা নিবারণ করতে পারি। হুম, যে এনার্জি গুলো, যেমন আমি ঈশান কোণের একটা উদাহরণ দিলাম। এই ঈশান কোণটা যখন এরকম ড্যামেজ থাকে, কর্তার কিন্তু এর সমস্যা হয়ে যায়, সঠিক ডিসিশন না নিতে পারার কারণে বিজনেসে, তারপরে অনেক কিছুতে, ফ্যামিলি রিলেশনশিপের মধ্যেও সমস্যা দেখা যায়। তখন কিন্তু ওই কোণাটাকে কিন্তু আবার সেরকম সুস্থ করে তোলার জন্য এই বাস্তু উপকরণের জিনিসগুলা খুবই উপযোগী। এই জন্য অবশ্যই নিজের ঘর যেটা বাড়ি, ওইগুলো একবার দেখিয়ে নিয়ে বাস্তুবিদ বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে কি করলে পরে ওটা সুস্থ হয়ে করে নিতে পারি, ওই দিকে একবার অবশ্যই দৃষ্টি দেওয়া দৃষ্টি দেওয়া প্রয়োজন দরকার। সবার। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই শুনলেন বাস্তু উপকরণ কেন প্রয়োজনীয়। এবার ফিরে যাচ্ছি আমি আরেকটা প্রশ্নে। আমরা বিয়ের সময় প্রায় বলা হয় কুষ্টি মেলানোর কথা। হ্যাঁ, অবশ্যই। এই কুষ্টি মেলানোটা কি খুবই জরুরি? আর যদি অনেক সময় দেখি কি কুষ্টি মিলিয়ে টিলিয়ে বেশ ভালো বিয়ে টিয়ে হলো, তারপরে ডিভোর্স হচ্ছে। ডিভোর্স হচ্ছে। আমি দুটো প্রশ্নে, কুষ্টি মিলানোটা কি জরুরি, আর মিলিয়ে বিয়ে হলো কেন ডিভোর্স হচ্ছে? ডিভোর্স হয়, হ্যাঁ। খুবই মূল্যবান প্রশ্ন হ্যাঁ এটা, হ্যাঁ, এক সমাজে সবার মনে সবার থাকে। মধ্যেই থাকে। পুষ্টি মিলিয়ে, ঠিকুজি মিলিয়ে বর কন্যের বিয়ে করানো বা বিবাহের জন্য এগিয়ে যাওয়া, এটা খুবই প্রয়োজনীয়। পুষ্টি মিলিয়ে দুজনের আমরা এটা বুঝতে পারি যে সারা জীবন কিরকম কম্প্যাটেবিলিটি, কিরকম ওনাদের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, ওইটা আমরা বুঝতে পারি। পাশাপাশি গাইডেন্সও দিতে পারি যে কোন জায়গায় আপনি কিরকম ভাবে বিহেভ করলে বা কিরকম ভাবে মানিয়ে নিলে পরে সম্পর্কটা সুন্দর হবে। তো এই সবকিছুর জন্যই কিন্তু পুষ্টিটা দেখলে পরে ওই বিবাহিত জীবনটাকে সুন্দর করে তুলতে আমরা সাহায্য করতে পারি। আবার অনেক সময় দেখা যায় এই যে দুটা কুষ্টি, বর আর কনের দুটা মিলিয়ে আমরা বিচারটা করি। এই বিচারটার নাম হলো অষ্টকূট মিলান। হ্যাঁ, এই অষ্টকূট মিলানের মধ্যে কিন্তু 36টা পয়েন্ট থাকে। এই 36টা পয়েন্টের মধ্যে অনেকের কিন্তু এরকম দেখা যায় 30টাই মিলে গিয়েছে, খুব ভালো মিলে গিয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে ডাইভোর্স হয়ে যাচ্ছে, সংসারে কোনো শান্তি নেই। এইগুলার কারণ হচ্ছে এই যে আলাদা আলাদা দুইটা কুষ্টি, বর আর কনের, উনাদের ভাগ্যে বিবাহিত জীবনের যে স্থানটা, যেটাকে আমরা সপ্তম স্থান বা জায়া ভাব বলি, এই ভাবটাকে ভালোভাবে গবেষণা করতে হবে, ভালোভাবে অধ্যয়ন করতে হবে যে ওনারা সেপারেটলি নিজেদের ব্যক্তিগতভাবে নিজেদের ভাগ্যটা বিবাহিত জীবনের কি নিয়ে এসেছেন। এইটা অনেক সময় কি হয়, অষ্টকূট মিলানে বর আর কনের দুজনের মধ্যে সেরকম পয়েন্ট উঠে আসেনি, ওইটাতে মানে অনেক লো পয়েন্ট দেখা যাচ্ছে। তারপর একজন অ্যাস্ট্রোলজার বলতে পারে এটাতে পয়েন্ট কম বা বিয়ে কি করে হবে, কিন্তু না, এইটুকুতে কিন্তু সীমাবদ্ধ না। বর আর কনের কুষ্টি মিলান, যে অষ্টকূট মিলান, এটাতে ওনাদের ব্যক্তিগত দুটা কুষ্টি আছে। ওইটাতে আমরা বৃহস্পতি, তারপরে মঙ্গল হতে মঙ্গল, শুক্র আর মঙ্গলের দূরত্ব কত ডিগ্রি, অনেক কিছু ব্যাপার আছে, ওইগুলা দেখেও আমরা বলতে পারি যে অষ্টকূট মিলানে যদিও পয়েন্টগুলা সেরকম উঠে আসছে না, কিন্তু ভালো চলবে কিন্তু ওনাদের। এর জন্য অনেক সময় দেখা যায় যে রাজ্যটক মিলে গেছে কিন্তু ঝগড়া চলছে, আবার এই যে ডাইভোর্স হয়ে গেছে, কারণ এই যে পার্টিকুলারই এই উনাদের যে ব্যক্তিগত এই যে কুষ্টিগুলা সিঙ্গেল সিঙ্গেল যদি দেখি, ওইখানে বিবাহিত জীবনের যে ভাব যেটা রয়েছে, ওইটাতে প্রচুর ভাবে সমস্যা রয়েছে। একজন জ্যোতিষের কাছে গিয়ে বিবাহের আগে যদি ওইগুলা সংশোধন করা যায়, তাহলে কিন্তু উপকৃত হয়। আবার অনেক সময় এখন তো অনেক সফটওয়্যার, অনেক কিছু নতুন নতুন আসছে, এআই সিস্টেম, যেটা দিয়ে সহজে ছেলে মেয়েরা মিলিয়ে নিচ্ছে যে আমার আর তোমার তো এত পয়েন্ট চলে আসছে, বিয়ে করে নিতে পারবো। আবার অনেকে খুব ভালোবাসায় আছেন দুজনের রিলেশনশিপে, এই পয়েন্ট কম বলে ভয় পাচ্ছে,
যে বিয়ে করা যাবে কিনা, কিন্তু এইটা আসলে প্রপার পদ্ধতি না। প্রপার পদ্ধতি যেটা অষ্টকূট মিলানের বা জন্মকুষ্টি মিলানের, ওইটা শুধু একটা কোয়ালিফাইড সার্টিফাইড অ্যাস্ট্রোলজারই করতে পারবে। ওইটা কোনো অ্যাপ বা ছোট মোটো কোনো ইয়েতে করা সম্ভব না, হ্যাঁ, করা উচিতও না, উচিত। কারণ ভুল ভ্রান্তির কারণে ভালো সম্পর্ক ভেঙেও যেতে পারে হ্যাঁ, এটাতে। এজন্য বাহ! খুব সুন্দর একটা, আসলে আমার মনে খুব একটা প্রশ্ন ছিল এটাই যে সবকিছু মিলিয়ে বিয়ে হচ্ছে, তারপরে কেন ডিভোর্স হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, তো এবার আসছি, এই বিয়ের ব্যাপারেই আসছি। অনেক সময় আমরা শুনি কি মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই। মাঙ্গলিক হ্যাঁ, দোষ, হ্যাঁ। এবার এই যেটা আমরা সমাজে প্রচলিত একটা শব্দ, হ্যাঁ, বিয়েটা বিয়ের ব্যাপার আসলে কুষ্টি ঠিকুজি সামনে রাখলেই মাঙ্গলিক দোষ, এটার ভয়টা একটা মনে মনে থাকে হুম, সবারই। কিন্তু মাঙ্গলিক দোষ না বলে এখানে মাঙ্গলিক যোগ বললে এটা খুবই ভালো হবে। কারণ আচ্ছা, দোষ তো তখন যখন শুধু ক্ষতি করে। হ্যাঁ? আর এটা তো মানে ভালোও করতে পারে, ভালোও করতে পারে। আবার এটাতে আবার অনেক এরকম ক্ষেত্রে মন্দটাও, খারাপটাও সামনে আসতে পারে। এটাতে কি হয় যে মঙ্গলের মধ্যে যে এনার্জিটা, ওইটা হলো একটা অ্যাকশন ওরিয়েন্টেড। ওইটা আসলে অ্যাকশন করার জন্য, কর্মরত রাখার জন্য যেকোনো মানুষকে আ আ ব্যস্ত রাখে কর্মে। তো এখন এই মাঙ্গলিক হওয়া মানেই জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান বিশেষভাবে কিছু এরকম জায়গাতে, যেটা ওই লুকটাকে মঙ্গলের এনার্জি খুব বেশি করে প্রোভাইড করছে। হ্যাঁ? অথবা বিবাহিত জীবনটাতে মঙ্গলের কোনো টাচ রয়ে গেছে। হুম? তো কি হয় এটাতে, এবার আমরা আমরা দেখব যে এই মঙ্গল কি কোনো শুভ কোনো গ্রহের টাচে এসে ওই ব্যক্তিকে মাঙ্গলিক করেছে কিনা, অথবা কোনো অশুভ গ্রহের প্রভাবে পড়ে ব্যক্তিকে মাঙ্গলিক করেছে কিনা। যদি শুভ গ্রহের প্রভাবে কোনো ব্যক্তি মাঙ্গলিক হয়ে থাকে, তাহলে কিন্তু এটা খুবই ভালো কিন্তু। আচ্ছা, আজকাল কিন্তু মেয়েরা, যেটা আমরা এই রাস্তায় যে কার ড্রাইভ করছে, গাড়ি ড্রাইভ করে যাচ্ছে, এই যে হাওয়াই জাহাজ, এরোপ্লেনে এই যে কত কত যাত্রী বসে আকাশের উপর উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমরা দেখি সেনাবাহিনীতে উচ্চপদস্থ মেয়েরা, এ সবাই কিন্তু ওই মঙ্গলের টাচ না থাকলে, কিন্তু মঙ্গলের প্রভাব ছাড়া, শুভ মঙ্গলের প্রভাব ছাড়া কোনো মেয়ে এরকম সাহসিক কাজে নামতে পারে না। হ্যাঁ? অনেক ফ্যামিলিতে দেখা যায় অনেক মেয়েরা অনেক কষ্ট সহ্য করে নিজের জন্য মুখ থেকে কিছু ফুটিয়ে বলতে পারে না। মঙ্গল খুবই দুর্বল, এর জন্য। আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় মেয়েরা খুবই ঝগড়াটে। ওই যে দূষিত মঙ্গল দ্বারা মাঙ্গলিক যোগে ইয়ে হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে এজন্যে। আর এখন যদি দেখি যে মাঙ্গলিক হওয়ার কারণে কেউ পিছিয়ে এসেছে, বিয়েটা করতে চাইছে না, এটা সম্পূর্ণ ভুল হবে। মাঙ্গলিক ব্যাপারটা ছাড়াও অনেক এরকম যোগ আছে বা গ্রহের প্লেসমেন্ট আছে, যেটা বিবাহিত জীবনকে নষ্ট করতে পারে। আবার মাঙ্গলিক হওয়ার পরেও একটা বিবাহিত জীবন খুবই সুন্দর হতে পারে। অনেক এরকম ফ্যামিলি আছে যে যারা হাসব্যান্ড বাইরে জব করে, স্পেশালি যে ফৌজি ডিপার্টমেন্টে, ডিফেন্সে যারা আছেন, বিশেষ করে ম্যাক্সিমাম ওনাদের দেখা যায় ওয়াইফ গুলার যে চার্ট মাঙ্গলিকই বেরিয়ে আসে। হুম? শুভ মঙ্গলে মাঙ্গলিক বা কিরকম ওইটা দেখলে বোঝা যায়, কিন্তু মাঙ্গলিক এর জন্যই কিন্তু মানে হাসব্যান্ড দূরে জব করছেন, বা একটা মার্শিয়াল একটা পাওয়ারের সাথে কানেক্টেড, যে ইয়েটা ডিফেন্সে যে যারা জব করছেন। আবার আরেকটা ব্যাপার আছে এখানে, যে মাঙ্গলিক মেয়েরা যারা আছে, নিজের মেয়ে বা ছেলে নিজের একটা কোনো রকম সমস্যায় পড়লে পরে নিজের জন্য ওরা মানে আওয়াজ তুলতে পারে, প্রটেস্ট করতে পারে। কোনো ফ্যামিলিতে একজন মাঙ্গলিক মেয়ে যখন নতুন মেম্বার হিসেবে বিয়ের পরে যায়, ওখানে গিয়ে যখন নতুন সদস্যকে কন্ট্রোল করতে চায় ওই ফ্যামিলি মেম্বার্সরা, মেয়ে তো মানবে না এবার। মেয়ে তো আবার একটু নিজের মতে ইয়ে করে, একটু স্বাধীনচেতা। তখন কিন্তু বিবাদ শুরু হয়ে যাবে, একটা না একটা মনোমালিন্য শুরু হয়ে যাবে। এই সব কারণে কিন্তু মাঙ্গলিক ব্যাপারটা ফ্যামিলিতে যখন আমরা সংসার করার কথা বলি, তখন একটু সমস্যা দিতে পারে। শুধু এই উনাদের মধ্যে যেকোনো জিনিস নিয়ে প্রটেস্ট করার হ্যাঁ, একটা যে ইয়ে থাকে, প্রবণতা থাকে, এটার কারণে ওরা মুখ বুজে কিছু চুপচাপ মেনে নিতে পারে না। এজন্যে। আবার অপর দিকে দেখতে গেলে মাঙ্গলিক মেয়েরা কিন্তু কেরিয়ার খুব ভালো বিল্ড করতে পারে। খুব সাহসিক থাকে। লাইফে বড় ধরনের ডিসিশন নিতে ওরা মানে আ পিছপা হয় না। যেটা ভালো সাহস দেখিয়ে ডিসিশন নিতে পারে। বাহ! এরকম। তাহলে মাঙ্গলিক ব্যাপারটা শুভ আছে, আবার আবার অশুভ অশুভও অশুভ আছে। আছে। খুব সুন্দর একটা ব্যাপার জানলাম, যেটা নাকি এতদিন জানতাম না। আ এবার আসছি, আমরা আ আর আরো কিছু ২-১ টি প্রশ্ন করব।
আবার একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন উনি কিন্তু বলে দিয়েছেন বাস্তু উপকরণটা আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয়। তো আমাদের আপনাদের যে বাস্তু উপকরণের প্রয়োজনীয় সম্ভার সব আপনারা পেয়ে যাবেন দুর্গাচমনি স্থিত বিপণী বিতানের বিপরীতে দুর্গা অ্যাপার্টমেন্টে গ্রাউন্ড ফ্লোরে। তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আজই এসে পড়ুন আমাদের শোরুমে। তো ম্যাডাম, বিয়ের কথা চলছিল, বিয়ের কথার মধ্যে আরেকটা ব্যাপার আমরা প্রায়ই শুনি, গণ মিলাতে হয়, গণ এটা মিলাতে কতটুকু হয়। প্রয়োজন? কতটুকু প্রয়োজনীয়? এখন যেটা বলতে চাচ্ছি, অষ্টকূট মিলান যেটা আমি একটু আগেও বলেছি, অষ্টকূট মিলানের মধ্যে যেটার ৮ টা ভাগ থাকে, ওইটাতে ৩৬ টা গুণ আমরা আ গণনা করি টোটাল। তো ওইটাতে কিছু, কিছু বিষয় এরকম রয়েছে, ওইগুলা কিন্তু এখনকার দিনে কিন্তু সেরকম মানে প্রযোজ্য না। কাজে লাগে না সেরকম। হ্যাঁ? তো আগেকার দিনে যখন এই সিস্টেমটা তৈরি করা হয়েছিল, তখন আরেকটা জিনিসের প্রচলন ছিল যে মেয়েরা ছেলের কিন্তু ঊর্ধ্বে যেতে পারবে না। সবকিছুতেই এই যে আ আ জ বিবাহের জন্য যে অষ্টকূট মিলান, এইটাতেও কিন্তু ছেলে মেয়ের চাইতে বেশি মানে সব গুণে উপরে থাকতে হবে। তো এই কারণে গণ মিলানটাতে যখন দেখা যায় যে মেয়ে রাক্ষসগণ, ছেলে নরগণ, বা এইবার দেবগণের মেয়ে ছেলে রাক্ষসগণ, এবার মানে কি হবে? গণ মিলান এটা আসলে মেন্টালিটি যেটা, ওইটার মিলান। মেন্টালিটি যেটা, ওইটা কতটুক মিল হচ্ছে দুজনের মধ্যে, ওইটারই মিলান, ওইটা গণ মিলান। কিন্তু অষ্টকূট মিলানের মধ্যে আরো এরকম অনেক তথ্য রয়েছে, গণ যদিও না মিলে তবু কিন্তু অন্য বিষয়গুলার কারণে কিন্তু হয়ে ওরা যায়। ভালোভাবে বিয়ে করে সুন্দর সংসার করতে পারবে। আচ্ছা, গণ আচ্ছা, মিলান যেটা, ওইটাকে যদিও বাদ দিয়ে বাদ দেওয়া দেয়া। হয়। আচ্ছা, প্রচুর আরো জিনিস রয়েছে। আচ্ছা। তো আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আবার একটা ছোট্ট প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আমরা ওই যে রাহু, কেতু, শনি এইগুলি নিয়ে কিন্তু আমাদের মধ্যে জনমানুষের মধ্যে একটা ভীতি কাজ করে। সবাই বলে কিন্তু রাহুর দশা চলছে, খুব সাবধান, এই সেই। তো এটা নিয়ে আপনি যেহেতু আমাদের জীবনের প্রভাব নিয়ে, জ্যোতিষের প্রভাব নিয়ে কথা বলছেন, তাই বলছি যে এটা নিয়ে একটু দর্শক শ্রোতা বন্ধুকে জানিয়ে দেবেন। আচ্ছা। রাহু, কেতু, শনি, মঙ্গল এসব যে গ্রহের যে নামগুলা, এগুলা শুনেই কিন্তু অনেকে ভাবে যে খুবই খারাপ। কারণ পাপগ্রহের মধ্যে এদের নামগুলা আসে, এই গ্রহগুলার নামগুলা আসে। কিন্তু এখন এই যে গ্রহের মহাদশা, এই যে শনির মহাদশা, রাহুর মহাদশা, দশা বলতেই অনেকে ভাবছেন যে কোনো একটা বিপদ। দশা মানে আমাদের এই যে অ্যাস্ট্রোলজির যে ভাষায় আমাদের যে সময়টা চলছে, যেকোনো মানুষের তো একটা সময় চলে। আ জন্ম সময়ে ও যে দশাটা, যে সময়টা নিয়ে এসেছে, যে গ্রহটা চালাচ্ছে, ওইটার পর নেক্সট আরেকটা গ্রহ ওই সময়টাকে চালাবে। যেকোনো গ্রহ একটা টাইম পিরিয়ড কে চালাচ্ছে, ওই টাইম পিরিয়ডটাকে আমরা বলি দশা। দশা বা ভোগ্যকাল বা কোন রকমের সময়টাকে আমরা কিন্তু দশা বলে বারবার কিন্তু উচ্চারণ করছি। দশা মানে এরকম না যে মানে কিছু খারাপ হয়ে যে এখন কেউ হুচট খেয়ে পড়ে গেল, আবার বলছে যে মানে দশা, দশা হয়েছে, দশা কেটে গেছে। এরকম কিছু না এটাতে। দশা মানেই কোন গ্রহ দ্বারা পরিচালিত বা চালিত সময়টাকেই নির্দেশ করে দশা মানে। আর শনি বা রাহু, কেতু
এই যে গ্রহগুলা এরা তো ক্রূর, এদের স্বভাব ক্রূর, কিন্তু মানে এরকম দেখা গেছে যে অনেক বড় বড় ব্যক্তিরা আছেন, ওনারা খেলার জগতে বা চলচ্চিত্র জগতে বা ধরুন পলিটিক্যাল যে ব্যাপার আছে এইসবে অনেক এরকম নামকরা ব্যক্তিরা আছেন। এরকম শনি, রাহু, মঙ্গল এইসব গ্রহের মহাদশাতেই কিন্তু অনেক ডেভেলপ করেছেন, সবার সামনে এসেছেন। ওনারা যে চেষ্টাটা করছিলেন সেটাতে সাফল্য অর্জন করেছেন। তো সব গ্রহের মধ্যে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ সব গ্রহর মধ্যে কিন্তু ৩টা কোয়ালিটি আছে। ওইটা হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের। মানে সৃষ্টি করতে পারে, আবার ওইটাকে চালিয়েও রাখতে পারে, আবার ধ্বংসও করতে পারে। শনির মহাদশা কিন্তু একজনকে খুব তুঙ্গে তুলতেও পারে, হ্যাঁ? আবার একজনকে কিন্তু এই যে বৃহস্পতির মহাদশা, এটা যে সবাই মনে করে গুরু খুব শুভ গ্রহ, এটা কিন্তু আবার যদি লগ্ন সাপেক্ষে যদি অকারক হয়ে থাকে, তাহলে কিন্তু এই মহাদশাতেও কিন্তু মানুষ একদম নিচে নেমে যেতে পারে, কিন্তু সেরকম মানে লাইফে উন্নতি নাও দেখতে পারে, যেরকম চেষ্টা করছিলেন। এই জন্য গ্রহ লগ্ন সাপেক্ষে কিরকম রেজাল্ট দেবে, কারক কি অকারক, এই সবকিছু ভালোভাবে বিবেচনা করার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের বিশেষভাবে কুণ্ডলী দেখিয়ে নিজের আলাদাভাবে তারপরে বিচার করে এটা বোঝা প্রয়োজন। আচ্ছা, এটা গ্রহের নাম দিয়ে ভয় পেয়ে ভয় পেয়ে পিছিয়ে পিছিয়ে হবে গেলে না। হবে না। হ্যাঁ, তো দেখা গেল রাহু, শনি, কেতু বা যে আমরা যে পাপক গ্রহ বলি বোধহয়, পাপগ্রহ, হ্যাঁ, হ্যাঁ, এরা যে সবসময় খারাপ হবে তা তা না। নয়। যাই হোক, অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার কাছ থেকে। তো আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ম্যাডাম, আপনাকে আবারও একেবি টিভির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।